ভাত ছিটালে আসলে কাকের অভাব হয় না। এই কথাটি আসলে কতটুকু বাস্তব সেটা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে ভারতকে। তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বাজারে চালের দাম কিন্তু বেড়ে যায়, এবং এটা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের খাদ্যের ক্ষেত্রে একটি বিরাট অর্থনৈতিকভাবে ঘাটতি দেখা দিবে। তো তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা প্রদান করেন যে বাংলাদেশ চাল আমদানি করবে কোনো রকম শুল্ক ছাড়াই। তো সেই ক্ষেত্রে ভারতের টনক কিন্তু নড়ে ওঠে। যেখানে বেনাপোল দিয়ে ধরেন রাতের বেলায় আহ, একদমই শান্তশিষ্ট পরিবেশ থাকতো, সেখানে সারি সারি ট্রাক বাংলাদেশের দিকে এগোচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ঘোষণা দিলেন যে শুল্ক মুক্ত ভাবেই বা কোনো ধরনের শুল্ক ছাড়াই বাংলাদেশ চাল আমদানি করবে, তখনই ভারত বাংলাদেশের কাছে চাল রপ্তানি করতে বেপরোয়া হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে তারা সারি সারি ট্রাক বাংলাদেশের দিকে রপ্তানি করে, এবং কোনো ধরনের যেহেতু শুল্ক নেই সেই ক্ষেত্রে তারা একটি বিরাট অর্থনৈতিকভাবে লাভবান হবে এই প্রত্যাশায় বিপুল পরিমাণ সংখ্যক চাল কিন্তু বাংলাদেশে রপ্তানি করে। তো এরই ধারাবাহিকতায় কিন্তু ভারতে চালের দাম কিন্তু বেড়ে যায়। যেমন পশ্চিমবঙ্গে যেই চাল নাকি 40 রুপিতে খাওয়া হতো, সেই চাল এখন 55 রুপিতে গিয়ে ঠেকেছে। তো এতে দ্বারা আসলে কি বোঝালো? আসলে যেই চালের ট্রাক গুলো বাংলাদেশে প্রবেশ করলো সেগুলো শুধু আসলে যে চালের ট্রাক সেগুলো না, সেইটা না, এখানে কিন্তু অনেক কিছুই নিহিত। এখানে কূটনৈতিক চাল এবং বাংলাদেশের দাপট কিংবা বাংলাদেশের কতটুকু ক্ষমতা আছে সেগুলোকেও কিন্তু বোঝাতে সক্ষম হয়। তো এই যে চালগুলো যে আনা হলো, এতে করে যে ভারতের বাজারে অর্থনৈতিক ভাবে একটা ঘাটতি দেখা দিল এবং চালের অভাব দেখা দিল, তার ফলে আসলে বাংলাদেশ কি বোঝাতে চাইলো? বাংলাদেশ বোঝালো যে আসলে আমরা চাইলে একটা ঘোষণার মাধ্যমে ভারতের বাজারকে কিন্তু অস্থির করে দিতে পারে। তো শুধুমাত্র চালের ক্ষেত্রেই নয়, আরো অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ চাইলে ভারতের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। কারণ কি, যদি শুল্কমুক্ত ভাবে বাংলাদেশে রপ্তানি করার বা বাংলাদেশ যদি শুল্কমুক্ত ভাবে কোনো পণ্য আমদানি করে, তাহলে পার্শ্ববর্তী দেশগুলো সেই সুবিধা লুফে নিতে ব্যস্ত থাকে। তো এভাবে যদি ভারতের রপ্তানি বাংলাদেশের উপরে চলতে থাকে, বাংলাদেশে যদি তারা এভাবে পণ্য রপ্তানি করতে থাকে শুল্ক ছাড়াই, তাহলে ভারতের বাজারে পণ্যের একটা ঘাটতি দেখা দিবে এবং তাদের নিজস্ব পণ্যের তখন দাম বৃদ্ধি হয়ে যাবে। তো এতে করে ভারতে একটি অর্থনৈতিক ভাবে লাভবান হলেও কিন্তু খাদ্যের অভাব দিবে। তবে এটা দিয়েই কিন্তু এখন বোঝালো যে বাংলাদেশ আসলে কতটা পাওয়ারফুল, এটাই কিন্তু পুরোপুরি ভাবেই বোঝানো গেল। তো এক সময় ছিল যে আসলে দিল্লির কথায় বাংলাদেশ কিন্তু নাড়াচাড়া করতো বা দিল্লির কথায় বাংলাদেশ চলতো, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এই সুযোগটা আর কিন্তু নেই। সেই সুযোগটা এখন বাংলাদেশ নিজস্ব সার্বভৌমত্ব রক্ষায় নিজস্ব সিদ্ধান্তকে প্রাধান্য দিতে মরিয়া হয়ে উঠেছে এবং নিজস্ব সিদ্ধান্তই বাস্তবায়ন করতেছে। তো দিল্লির দিকে এখন আর চেয়ে থাকার কোনো অবকাশ নেই বাংলাদেশের। তো এটা দিয়েই বোঝানো গেল যে আসলে বাংলাদেশেও চাইলে ভারতের বাজারকে অস্থির করে তুলতে পারে, এবং রাজনৈতিক পরিস্থিতি সহ সকল বিষয়ে বাংলাদেশ চাইলে ইন্ডিয়ার উপর প্রভাব বিস্তার করতে পারে এবং তাদের উত্তেজনা সৃষ্টি করতে পারে। তো এতে করে ভারতের কিন্তু এখন মোদির পুরোপুরি ভাবেই কিন্তু মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে যে বাংলাদেশ আসলে কি গেম খেললো। তো বাংলাদেশের আসলে যদি যোগ্য সরকার সবসময় থাকে, তাহলে ভারতকে প্রতিনিয়তই কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রতি জবাব দেওয়া যায় এবং বাংলাদেশের নিজস্ব অধিকার কিন্তু আদায় করে নেওয়া যায়। তো এমনই সরকার আমরা আসলে বাংলাদেশের জন্য প্রত্যাশা করি, এবং আগামীতে যে গণতান্ত্রিক সরকার আসবে সেও যাতে ভারতের থেকে নিজস্ব অধিকার আদায় করে নিতে পারে সেই প্রত্যাশাই ব্যক্ত করছি।